আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শাহজালালে পৌঁছবে সন্ধ্যায়। হাদিকে হত্যার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ, দোয়া মাহফিল। ওসমান হাদিকে তুমি কবুল করো, হে আল্লাহ। ওসমান হাদির বাচ্চাটাকে সুস্থ সবলতা বাঁচার তৌফিক দান করো। পুড়িয়ে দেয়া প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সামনে নিরাপত্তা জোরদার। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকার পথে রয়েছে। সন্ধ্যা নাগাদ তা হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। কাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এই জুলাই যোদ্ধার মাথায় সন্ত্রাসীরা গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গতরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির জীবনাবসান হয়। তার মৃত্যুর খবরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হজরত শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নূর আলম, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। নূর, কয়টা নাগাদ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছতে পারে? এই জুলাই যোদ্ধাকে গ্রহণ করতে সেখানে কারা রয়েছেন? হ্যাঁ সুমনা, এই যে আনুষ্ঠানিকতা এবং অপেক্ষা, সেই অপেক্ষা শুধুমাত্র একজনকে বরণ করার জন্য, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের যে সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আপনি জানেন যে গত শুক্রবার অর্থাৎ 12 তারিখ তিনি কিন্তু যে তার নির্বাচনী এলাকা ঢাকা 8 আসন, সেই 8 আসনে জুমার নামাজের পর তিনি যখন রিক্সা দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু আততায়ীদের যে গুলির কিন্তু তিনি তারপরে তাকে ঢাকা মেডিকেলে তারপর নেওয়া হয় এবং সেখান থেকে তার সফল অস্ত্রোপচারের পরে কিন্তু আমরা দেখেছি রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এবং তারপরে আমরা যে বিষয়টা দেখেছি গত 15 তারিখ অর্থাৎ এই মাসের 15 তারিখে কিন্তু আমরা দেখেছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসা শেষে আমরা দেখেছি যে গতকালকে রাত্রে 9:45 কিন্তু তিনি আমাদের ছেড়ে অর্থাৎ তিনি চলে যান। এবং তারপর পরই যে এখানে তারপরে দেখছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই গেটে আপনি যেটা বলছিলেন আমরা যে তার যেই বিমান তাকে যে বহনকারী, তার মরদেহ যে বহনকারী যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বাণিজ্যিক ফ্লাইটটি রয়েছে সেইটি কিন্তু এরই মধ্যেই কিন্তু রওনা দিয়েছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তার এই আশাকে, তার মরদেহ আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং পুলিশের যে এপিপিএন এবং পুলিশ, এছাড়া বিমান বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু কাজ করছে এবং আনসার সদস্যরা রয়েছে এবং সাদা পোশাকধারী যে সদস্য তারাও কিন্তু এখানে কাজ করছে। এবং সাধারণ যে উৎসুক জনতা তারাও কিন্তু এই জুলাই যোদ্ধাকে তারা বরণ করার জন্য তারা কিন্তু এরই মধ্যে কিন্তু এই বিমান যে এয়ারপোর্টের যেই এলাকা রয়েছে সেখানেই আছেন এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা কিন্তু সেই দুপুর থেকে কিন্তু এই এয়ারপোর্টে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু সংবাদ সংগ্রহ করছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 12 তারিখ যে শুক্রবার জুমার নামাজের পর কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু আসলে যে গুলি হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে তারপরে তাকে যে ঢাকা মেডিকেলে কিন্তু আসলে নেওয়া হবে, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালে। তারপর যে এই যে দীর্ঘ যাত্রা কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে ছিল হয়তোবা শরীফ ওসমান হাদি জুলাইয়ের যেই তার যে অবদান এবং তিনি আবার ফিরবে এবং দেশ গঠনে যে ভূমিকা সেটা কিন্তু আসলে রাখবেন। এই যে
তার অপেক্ষা আমরা কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি এবং তারপরে হয়তো বা 6টার কিছু নাগাদ পরে কিন্তু আসলে জানা যাবে যে কখন হাদির যে মরদেহ বহনকারী যে বিমানটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে সেই তারপরেই কিন্তু আসলে জানা যাবে। সুমনা। নূর, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে এখনও বিক্ষোভ চলছে রাজধানীতে। সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহযোদ্ধা ও বিভিন্ন স্তরের মানুষ। চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল চলছে, তবে হাসপাতালের অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেয়া হচ্ছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, তিনি যোগ দিচ্ছেন সেখানকার বিক্ষোভের খবর নিয়ে। মোহসান, এই মুহূর্তে শাহবাগের সার্বিক খবর আমাদের জানান, বিক্ষোভে কারা অংশ নিচ্ছেন? শাহবাগ কিন্তু বেশ উত্তাল রয়েছে এখন। আমরা দেখছি যে পেছনে যেই ছাত্র জনতা ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে শাহবাগ এখন উত্তাল রয়েছে। আমাদের পেছনে দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ওসমান হাদির যেই হত্যাকারী রয়েছে তাদেরকে ধরে দ্রুত বিচারের আয়তায় এনে তাদের শাস্তির দাবিতেই কিন্তু তারা আসলে সরব রয়েছে। এবং আমরা একটু বলতে চাই যে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু 10:45টার দিকে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর থেকেই কিন্তু শাহবাগ উত্তাল হয়ে ওঠে। শাহবাগে রাত থেকেই ছাত্র জনতা অবস্থান করতে থাকে এবং তাকে হত্যার যে হত্যাকারী রয়েছে তাদের বিচারের দাবিতে রাত থেকেই আসলে শাহবাগ উত্তাল রয়েছে। এবং আমরা দেখেছি যে দুপুরে আজ শুক্রবার জুম্মার দিন এখানে জুম্মার নামাজ হয়েছে শাহবাগে। এই নামাজের পরে আসলে ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে এবং এছাড়াও গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্যও কিন্তু আসলে দোয়া চাওয়া হয়েছে। এবং পেছনে এখন নানা স্লোগান চলছে এবং পুরো শাহবাগ চত্বর কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে এবং আমরা দেখছি শাহবাগে এখন যান চলাচল আসলে বন্ধ রয়েছে। চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে প্রতিবাদ চলছে। বিক্ষোভকারীরা অনেকেই কিন্তু আসলে হাতে পতাকা নিয়ে হাদিরকে যারা হত্যা করেছে, হাদিরকে যারা হত্যার সাথে জড়িত রয়েছে তাদের বিচারের দাবিতে আসলে নানা স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে আসলে আসর নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপরে হাদির জন্য আবার দোয়া করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল প্রায় 5টার পর অথবা সন্ধ্যা 6টার দিকে আসলে ওসমান হাদিকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে আসলে জনসাধারণের হাদির সাথে সাক্ষাতের জন্য জনসাধারণের সাথে সাক্ষাতের জন্য এই আয়োজন করা হয়েছে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এবং সেই জন্য বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাদির এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান দেওয়ার জন্য কিন্তু এখানকার ছাত্র জনতা অবস্থান নিয়েছে। এবং এই অবস্থান আসলে কতক্ষণ পর্যন্ত চলবে তা কিন্তু এখনো নিশ্চিত করে বলা হয়নি, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে ছাত্র জনতা জমা হতে থাকে এবং তারা এখানে নানা স্লোগান দিতে থাকে। আমরা দেখছি এখন শাহবাগ কিন্তু বেশ উত্তাল রয়েছে। এই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অবস্থান নিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যখন হাদিকে নিয়ে আসা হবে তখন তাকে দেখার জন্য এখানে অনেকেই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং হাদির মরদেহ আসলে 6টার দিকে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এখানে কতক্ষণে আসলে আনা হতে পারে সেই বিষয়টা আমরা এখনো সেই তথ্য পাইনি। তবে আনার সাথে সাথে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা অথবা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হাদির মরদেহ দেখবেন
এবং তার জন্য দোয়া করবেন বলেও এখানে জানানো হয়েছে। আর গত রাত বৃহস্পতিবার রাত 10:30টার দিকে হাদির ইন্তেকালের খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা এবং শাহবাগ এখানে বেশ উত্তাল আমরা দেখতে পেয়েছি এবং এখানে হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে এবং এখনও সেটা চলছে এবং এটা আসলে কতক্ষণ চলবে বা আজ সারাতেও চলবে কিনা সেটাও এখন আমরা নিশ্চিত হতে পারিনি। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। মোহসান, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য বাদ জুমা শাহবাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা জুমার নামাজ আদায় করেন। এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করতে আল্লাহর দরবারে আকুতি জানান মুসল্লিরা। এরপর সমস্বরে হাত তুলে শপথ করেন আন্দোলনকারীরা। এ সময় শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালী মুন্সি বাড়ি হচ্ছে জুলাই যোদ্ধা ওসমান হাদির দাদার বাড়ি। সেখানে রয়েছে তার পিতা ও দাদার কবর। সেই সূত্রেই পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান হাড়িখালীতে। তাই এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি তাদের পারিবারিক কবরস্থানেই হোক ওসমান হাদির দাফন। তবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হাসান। খালিদ, হাদি হত্যার ঘটনায় ঝালকাঠির মানুষের প্রতিক্রিয়া আমাদের জানান। ধন্যবাদ। ঝালকাঠির নলসিটিতে হয়েছে ওসমান হাদির তার জন্মভূমি এবং তার পৈতৃক বাড়ি। সেক্ষেত্রে আসলে যখনই তারা এখানকার মানুষ যখন জানতে পেরেছে যে ওসমান হাদি তিনি চিকিৎসাধীন অবস্থান বিদেশে মারা গেছে, তখনই এখানে মানুষ আসলে ক্ষোভে ফেটে পড়ে এবং শোকের ছায়া নেমে পড়ে। বিক্ষুব্ধরা সেই থেকেই রাজপথে আন্দোলন করে আসছে। তার বিচার, যারা তাকে নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে, গুলি করেছে, তাদের বিচারের দাবিতে কালকে রাত্রি বিভিন্ন সড়কে বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। আমি এই মুহূর্তে রয়েছে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার দমদমে জিরো পয়েন্টে। এটি হচ্ছে আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, সেই সড়ক হচ্ছে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। এই সড়কটি দুপুর 3টার থেকে এখানকার বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রেখেছে ওসমান হাদিকে বিচারের দাবিতে। তারা এখানে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। আমরা পিছনে সেই 3টা থেকে এখানে অবরোধ করে রাখছে, ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখা হয়েছে। সেই কারণে এখানকার মানুষের আপনার চলাচল করতে অসুবিধা হচ্ছে এবং দুই পাশে সড়কের দুই পাশে শত শত গাড়ি বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে। যারা দূরগামী যারা যাত্রী রয়েছে তারা পায়ে হেঁটে এখান থেকে যাচ্ছে। এছাড়াও নেমে এসেছে। এ কারণে আজকের জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হয়েছে, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া এখানকার যারা বাসিন্দারা আছে, তার প্রতিবেশীরা আছে, তারা কয়েকটি দাবি জানিয়েছে। তার মধ্যে অন্যতম হয়েছে ওসমান হাদিকে তার পৈতৃক ভিটায় যেন দাফন করা হয়। এছাড়া তার যে ওয়াইফ রয়েছে তাকে যেন একটি সরকারি চাকরি ব্যবস্থা করা হয় এবং যাতে ওসমান হাদির বিচারের দাবি যাতে থেমে না যায়, সে কারণে তাদের প্রতিনিধি হিসেবে তার ফ্যামিলি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে ঢাকা। খালিদ, ধন্যবাদ আপনাকে।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত দেশের দুইটি শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। এতে আজ প্রকাশিত হয়নি পত্রিকা দুইটি। একইভাবে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এসব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা টেলিফোনে পত্রিকা দুইটির সম্পাদকের সঙ্গে কথা বলেন, জানান এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নিজেও কবিতা লিখতেন, করতেন আবৃত্তি, নিজে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। অথচ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর ক্ষোভকে পুঁজি করে তাণ্ডব চালানো হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে গিয়ে দেখা যায় 7 তলা ভবনের প্রতিটি কক্ষে ঢুকে চেয়ার, টেবিল, বেঞ্চ যে যা পেরেছেন ভেঙেছেন, পরে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি মাটিতে আছড়ে ফেলা হয়েছে তবলা, হারমোনিয়াম। প্রখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় মর্মাহত সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির কর্মীরা। ওসমান হাদীর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। বৃহস্পতিবার রাতে ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি দেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। কারওয়ান বাজারে পত্রিকা দুটি অফিসের হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। প্রথম আলোর অফিসের 4 তলা ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত সবকিছুই পুড়ে ছাই। কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র কিংবা কম্পিউটারের সবই ধ্বংস করা হয়েছে। প্রায় একই চিত্র ডেইলি স্টারের। প্রতিটি তলায় ভাঙচুরের চিহ্ন। পত্রিকাটির অনেকেই ভয়কে পাশে রেখে সকালে আসেন কর্মস্থলে। প্রিয় প্রতিষ্ঠানের বেহাল দশা দেখে অনেকের চোখের কোণে আসে জল। ঘটনাস্থল পরিদর্শন করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। হাদী হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। সরকারের কাছ থেকে আমরা আর নীরবতা আর নিষ্ক্রিয়তা দেখতে চাই না। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না। এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। শুক্রবার প্রকাশিত হয়নি পত্রিকা দুইটির কোনো সংস্করণ। আপাতত অনলাইন সংস্করণও বন্ধ। উদ্ভূত পরিস্থিতিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথম আলো পত্রিকার সামনে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। স্বস্তিকা, প্রথম আলো পত্রিকার নিরাপত্তা কতটা জোরদার রয়েছে, বিস্তারিত জানান। প্রথম আলোর যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, সেই ঘটনার পর থেকেই কিন্তু নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ে জায়গাটিকে ঘিরে রেখেছে। আমি যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, এবং সেই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এখনও জোরদার করার রয়েছে। কারণ ঠিক যে ভবন, প্রথম আলোর যে ভবনটিতে আগুন লেগেছিল, সেই ভবনটি কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সেই ভবনটি কিন্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং র্যাবের যারা সদস্যরা ছিলেন, তারা কিন্তু সেই সকাল থেকে এখনো পর্যন্ত এই ভবনটিতে এই যে নিরাপত্তার জোরদার, সেই জোরদারের জায়গাটি কিন্তু কঠোরভাবেই রেখেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছু সময় আগেই কিন্তু এখানে প্রথম আলোর যারা কর্মীরা ছিলেন, দায়িত্বরত যারা সম্পাদকের পদে ছিলেন বা বিভিন্ন কর্মীরা যারা ছিলেন, তারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক এই প্রথম আলো অফিসের সামনেই একটি মানববন্ধন করেছেন। যে মানববন্ধনে কিন্তু
প্রথম আলোর নির্বাহী সম্পাদক হিসাবে যিনি দায়িত্বরত রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে ঠিক প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই প্রথম এই পত্রিকাটি কিন্তু আজকে প্রকাশিত হয়নি, যার কারণে তিনি কিন্তু পাঠকদের কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা চেয়েছেন এবং তিনি কিন্তু আশা প্রকাশ করেছেন খুব দ্রুততার সাথেই তিনি প্রথম আলোর যে ছাপানোর কাজটি এবং বের করার কাজটি সেটি কিন্তু করবেন। আর পাশাপাশি কিন্তু তিনি বলেছেন যে ঠিক এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন বা এই যে ঘটনা এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন বা এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সার্বিক এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত, এই তদন্ত কিন্তু প্রথম আলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং যে মানববন্ধনে কিন্তু প্রথম আলোর যিনি সম্পাদক মতিউর রহমান উনি নিজে উপস্থিত ছিলেন এবং তার কর্মীরাও ছিলেন এবং সেই মানববন্ধন থেকেই কিন্তু এই দাবি করা হয়েছে যে এই নিরবিচ্ছিন্ন যে ঘটনা এই ঘটনার সুষ্ঠু তদন্তের কিন্তু দাবি করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে ঘটনা পাশাপাশি কিন্তু এই যে ঘটনা এই ঘটনার কারণে কিন্তু যে পুরো নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হয়েছে, কারণ উৎসুক জনতা কিন্তু যখন মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলেন কর্মীরা তারা কিন্তু বেশি সময় দাঁড়াতে পারেনি, উৎসুক জনতা কিন্তু তাদেরকে দাঁড়াতে দেয় নাই, সেই জায়গাটিও কিন্তু নিরাপত্তা কর্মীরা চেষ্টা করেছেন যাতে আর বিশৃঙ্খলা তৈরি না হয়। সুমনা, এই ছিল প্রথম আলো থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান, তিনি যোগ দিচ্ছেন সেখানকার বিক্ষোভের খবর নিয়ে। দুঃখিত দর্শক, আমরা পরবর্তীতে তার সাথে আবারও যুক্ত হব। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে ইনকিলাব মঞ্চ। এতে অনন্য ভূমিকা রেখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়, এটা আমি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ দ্রুত আলোচনায় উঠে এসেছেন তাদের অন্যতম একজন শরীফ ওসমান হাদী, যিনি ওসমান হাদী নামেই পরিচিত। এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। আন্দোলন, বক্তৃতা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি নিজেকে তুলে ধরেছেন। নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে, ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে ওসমান হাদীর জন্ম। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদী শৈশবেই পেয়েছেন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা। মাদ্রাসা শিক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এখানেই রাজনীতি নিয়ে তার ভাবনার বিস্তার। ঢাকার রামপুরায় বসবাস শুরু করে জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে যুক্ত হন হাদী। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সংগঠনের দায়িত্বও পালন করেন। জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। এই জনতাই আমাদের কর্মী হয়ে উঠবে, কারণ এত কর্মী পাবো, সেই পয়সা পাবো কই? কর্মী রাখবেন, আমাদের লাগবে সমর্থন, জনতা এবং ভালোবাসা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে। ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন হাদী। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি শুরু করেন গণসংযোগ। তফসিল ঘোষণার পরের দিন 18 ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শিমুল বাসার, দীপ্ত বার্তাকক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন দল। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা।
গৌতম, কোন কোন দল ও সংগঠন বিক্ষোভে অংশ নিয়েছে বিস্তারিত জানান। ওসমান হাদির মৃত্যুকারী যে হত্যাকারী রয়েছে তাদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকারের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি করেছেন। সেই সাথে নারায়ণগঞ্জের বাদ জুম্মা কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে একই যুগে কিন্তু হাদির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। সেই সাথে কিন্তু মন্দির গির্জাতেও কিন্তু তার জন্য দোয়া প্রার্থনার বিষয়টি আমরা জানতে পেরেছি। এছাড়া বাদ জুম্মার পরে শহরের মিশনপাড়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল নিয়ে এবং শহরের 2 নম্বর রেলগেট হয়ে আবার চাষারা বিজয় স্তম্ভে এসে তারা কিন্তু সংক্ষিপ্ত এখানে বক্তব্য প্রদান করেন। তারা যে বিষয়টি জানিয়েছেন হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি তারা দেবেন বলে সেই ঘোষণাটি কিন্তু তারা করেছেন এবং তাদের চিহ্নিত করার দ্রুত আইনের আওতার দাবি কিন্তু জানিয়েছেন। আমরা যে বিষয়টি দেখেছি এখন পর্যন্ত বাদ জুম্মার পরবর্তী সময়ে কিন্তু খেলাফত মসজিদ, ছাত্র মসজিদ সহ গণ অধিকার এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং কিন্তু 12টা থেকে কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন। তাদের সমাবেশ থেকে যে বিষয়টি তারা মেসেজ দিয়েছেন ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছেন তাদের বিচার যে পর্যন্ত করা না হবে সেই পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি তারা কিন্তু দিবেন এবং সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেই বিষয়টি এখন পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে মসজিদে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলি কিন্তু হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের এখন পর্যন্ত ওসমান হাদির বিচার দাবিতে বিক্ষোভের সর্বশেষ তথ্য। গৌতম, ধন্যবাদ আপনাকে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে কিছু লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য সহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। গত রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন এবং হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি জানান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার। এদিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পতিত আওয়ামী লীগের শাসনামলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। এ সময় ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পাটকেল 2-1টা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে এটাকে ডিসপার্স করে দেয় এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে গ্রেপ্তার করে এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কয়েকটি ইট পাটকেল ছুঁড়েছিল এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল অর্গানাইজার সেও অ্যারেস্ট হয়েছে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শাহজালালে পৌঁছবে সন্ধ্যায়। হাদিকে হত্যার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ, দোয়া মাহফিল। পুড়িয়ে দেয়া প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সামনে নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যার সংবাদ 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।